আমি একবার রিয়ানের মুখের পানে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেই। অতঃপর দীর্ঘ শ্বাস নিয়ে বলি, আপনি শুভকে কেন মেরেছেন? বেচারা এখন হসপিটালে অ্যাডমিট। কথাটি শুনে রিয়ানের মাঝে কোনো ভাবান্তর দেখা দিল না। সেই আগের ভঙ্গিমায় সংকোচহীন ভাবে দাঁড়িয়ে আছে। সে অতি শান্ত কণ্ঠে বলে, শুভ হসপিটালে অ্যাডমিট? জানতাম না তো। কেন অ্যাডমিটও? ডায়রিয়া হয়েছে নাকি? রিয়ানের এমন ভাবলেশহীন কথায় আমি তেতে উঠি। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলি, একদম ন্যাকা সাজবেন না বলে দিচ্ছি। নিজে মেরে বলছেন ও কেন অ্যাডমিট? রিয়ান আমার কথা শুনে আমার দিকে ফিরে। ভ্রুকুটি আড়াআড়ি ভাবে উঁচু করে তাকায় সে। হুট করে আমার দিকে ঝুঁকে মৃদু কণ্ঠে বলে, আমি যে ওকে মেরেছি তার প্রমাণ কি? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আমি রিয়ানের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলি, এই কাজ যে আপনার ছাড়া কাউরো না তা আমি ভালো করেই জানি। আমার আশেপাশে কোনো ছেলে ঘুরা মানেই তার হসপিটালের 404 নাম্বার সিট বুক হওয়া। এই পর্যন্ত কতজনকে এইভাবে হিসাব আছে? রিয়ান ঝুঁকে থাকা অবস্থায় বলে, তুমি হিসাব রেখছ তো তাতেই হবে। তুমি আর আমি আলাদা নাকি যে আলাদা আলাদা হিসাব রাখতে হবে? আমি রিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলি, আপনার আচরণ যে আমার মাথার উপর দিয়ে যায় জানেন। একে তো নিজেই মারবেন, আবার হসপিটালে ভর্তি করিয়ে চিকিৎসার জন্য নিজেই টাকা দিবেন। তো কথাটা দাঁড়াচ্ছে যে জুতা মেরে গরু দান করা হচ্ছে। একমাত্র আপনার জন্য মেডিকেলে কোনো ছেলে আমার আশেপাশে ঘেঁষার দুঃসাহস দেখায় না। আমাকে দেখলেই উল্টো পথে দৌড় দেয়। আপনি যে সব ছেলেদেরকে আমার থেকে দূরে থাকতে বলেছেন তা মনে হয় আমি জানি না। কথাটা শোনার সাথে সাথে রিয়ানের মুখ ভঙ্গি পরিবর্তন হয়ে যায়। সে আমার বাহু দুইটি চেপে ধরে বলে, কেন কষ্ট হচ্ছে এর জন্য? অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করতে পারছো না বলে? কেউ তোমার আগে পিছে ঘুরছে না বলে? একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার আশেপাশে আমি ব্যতীত কখনো কেউ থাকতে পারবে না। তোমার শুরুও আমি, শেষও আমি। আমি ব্যতীত তোমার জীবনে কোনো সেকেন্ড অপশন নেই। মাইন্ড ইট। বাহু দুইটি অতি শক্ত হাতে ধরায় আমি ব্যথায় কুকড়ে উঠি। আহত গলায় বলি, ডাক্তার রিয়ান ছাড়েন আমায়। লাগছে আমার। রিয়ান সাথে সাথে হাতের বাঁধন আলগা করে দেন, কিন্তু ছেড়ে দেন না। অতঃপর সহজ গলায় বলে, আর আমার যে বুকে লাগছে তার বেলায় কি? সবকিছুর খবর রাখো তুমি, অথচ আমার মনের খবরই রাখো না। আমি এইবার রিয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকালাম, কিন্তু কিছু বললাম না। বেশ কিছুক্ষণ পর ছোট করে বলি, সময় হোক সব হবে। রিয়ান আমার কথা শুনে একপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ধীর গতিতে তার শীতল হাত দুটো আমার গালে রাখে। কিছু বুঝে উঠার আগেই আমার কপালে ভালোবাসার একটি পরশ এঁকে দেন। সাথে সাথে শরীরে শিহরণ বয়ে যায়। পুরো মন জুড়ে ভালোলাগার স্নিগ্ধ বায়ু বয়ে যায়। আমি আবেশে চোখ বন্ধ করে ফেলি। একটু পর তিনি সরে আসেন আর দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যান। আমি চোখ খুলে মুচকি হাসি। তার এই ছোঁয়ায় তিনি আমায় কি বুঝাতে চেয়েছিলেন তা বুঝতে আমার বেগ পেতে হলো না। এই স্পর্শের মধ্যে লুকিয়ে ছিল অপেক্ষা শব্দটি। তিনি যে অপেক্ষায় থাকবেন তারই ইঙ্গিত ছিল এই স্পর্শটি। আমি মুক্ত আকাশের দিকে তাকিয়ে আনমনে বলি, পরিস্থিতি নামক পিঞ্জারা থেকে যে কবে মুক্তি পাব কে জানে। আদৌ কি আমার মুক্তি আছে, নাকি সারা জীবনের জন্য বন্দী রয়ে যাব আমি? এই ভেবেই দীর্ঘ শ্বাস নিলাম। ভালো লাগছে না কিছু। বিষাদময় লাগছে সবকিছু। অতি বিষাদ। আজকে সাপ্তাহিক ছুটির দিন, অথচ বাসায় আজ রিয়ান আর আমি ব্যতীত কেউ নেই। আন্টি আর আঙ্কেল গিয়েছেন গাজীপুর।
আঙ্কেলের কোনো এক ক্লায়েন্টের বিয়েতে গিয়েছেন তারা। আসতে আসতে বেশ রাত হয়ে যাবে। পুরো ফ্ল্যাট জুড়ে পিন পিন নীরবতা। রিয়ান তো দরজা বন্ধ করে বসে আছেন, আর আমি রুমের মধ্যে পায়চারি করছি। আজ কিছুতেই বাসায় থাকতে ইচ্ছা করছে না। ঘুরতে যাওয়ার তীব্র বাসনা মনের কোণে বাসা বেঁধেছে, তাও আবার রিয়ানের সাথে। কিন্তু রিয়ানকে এই কথা বলতে ইতস্তত বোধ করছি। যদি ছেচড়া বা হ্যাংলা ভাবে আমাকে। অবশেষে এত শত না ভেবে রিয়ানের রুমের দিকে অগ্রসর হই। পর 3টা টোকা দেওয়ার পর রিয়ানের সারা শব্দ পাওয়া গেল। হয়তো এতক্ষণ ঘুমিয়েছিল। দরজার ওপাশ থেকে তিনি আমাকে তার জন্য কফি বানাতে বললেন এবং বসার রুমে অপেক্ষা করতে বললেন। আমি আর কিছু না বলে চলে যাই কফি বানানোর উদ্দেশ্যে। সোফায় এক পায়ের উপর পা তুলে বসে আছেন রিয়ান। ডান হাতে থাকা কফির মগে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে, বাঁ হাতে দিয়ে মোবাইল ঘাঁটছেন। আমি তার অপর পাশের সোফায় জড়সড় হয়ে বসে আছি। মাথা নিচু করে 2 হাত কোচলাচ্ছি। ডান পায়ের নখ দিয়ে মেঝেতে অনবরত ঘর্ষণ চালিয়ে যাচ্ছি। পরিবেশটা বেশ থমথমে। রিয়ান মোবাইলের স্ক্রিনের দিয়ে দৃষ্টি বুজিয়ে রেখে আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আমায় কি কিছু বলবে? আমি মাথা তুলে রিয়ানের দিকে তাকালাম। সে এখনো মোবাইল স্ক্রোল করতে ব্যস্ত। আমি ইতস্তত গলায় বলি, না মানে আসলে বাসায় আজকে মন টিকছে না। ঘুরতে যেতে ইচ্ছে করছে। তাই বলছিলাম কি। আমাকে কথা শেষ করতে না দিয়ে রিয়ান পকেটে মোবাইল পুরতে পুরতে বলেন, যাও রেডি হয়ে আসো, বাইরে যাচ্ছি আমরা। এই বলে রুমের দিকে চলে গেলেন। আমার খুশি আর দেখে কে। পারলে এখনই লুঙ্গি ডান্স দেওয়া শুরু করে দেই। কিন্তু না, তা যদি এখন করি তাহলে রিয়ানের সামনে মান ইজ্জতের ফালুদা। সো প্লেন ক্যান্সাল। আমি দৌড় দিল রুমের দিকে। রিয়ান আবার দেরি পছন্দ করেন না, তাই চটজলদি রেডি হয়ে নেই। আমি প্রায় রেডি হয়ে গিয়েছি এমন সময় আমার ফোন বেজে উঠে। আমি ফোন হাতে নিয়ে দেখি বেবি ফোন করেছে। আমি চটজলদি ফোনটা ধরে নিই। অতঃপর মিষ্টি সুরে বলি, আমার বেবিটা কেমন আছে শুনি। সকালে ব্রেকফাস্ট হয়েছে? আমাকে তো এখন তোমার মনেই পড়ে না। আমাকে ভুলে গিয়েছো তাই না? কথা বলতে বলতে বারান্দায় গিয়ে দাঁড়াই। অতঃপর বলি, আরে মজা করছিলাম। আমি তো জানি আমার বেবি আমাকে কখনো ভুলতেই পারে না। ও আমাকে অনেক ভালোবাসে তাই না? আমিও তোমায় অনেক ভালোবাসি। আচ্ছা বাবা, ঠিক আছে। এইবার আসলে তোমার কাছেই থেকে যাব। আর কোথাও যাব না। পাজি হচ্ছ দিন দিন। বিচার লাগাবো কিন্তু। হিহি। তোমার সাথে আমি পারবো না। আচ্ছা এখন রাখি। বাইরে যাব আমি। তুমি নিজের খেয়াল রাখবে কেমন? আই অলসো লাভ ইউ। বাই। কথা শেষে ফোন কেটে ঘুরতে নিব তখনই রিয়ানকে থমকে যাই। সে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো সম্ভব লাল। আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে তিনি তার এও চোখ দ্বারাই ভস্ম করে দিবে। আমি ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকাই। তার এই রাগান্বিত চেহারার পিছের রহস্য উন্মোচন করার চেষ্টা করছি। অতঃপর কাহিনীটা বুঝতে পারি। নির্ঘাত আমার ফোনালাপ শুনে নিয়েছে এই খাটাসটা। এখন নিশ্চয়ই আমার হাল নাজেহাল করবে। এই ভেবেই আমি ভয়ে কয়েকটা শুকনো গলায় ঢোক গিলি। মনে মনে ভাবি, আব তেরা কেয়া হোগা কালিয়াথুরি রিয়ানা। রিয়ান ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ পরিমাণে রেগে আছে, যাকে এক কথায় বলে ভয়ঙ্কর রাগ। রিয়ান একদম সামনে এসে দাঁড়ায়।
আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে হুট করে আমার ডান হাতটি তার অতি শক্ত হাতের মুঠোয় বন্দি করে নেয়। অতঃপর হাত উঁচু করে ধরে ফোনের দিকে ইশারা করে শান্ত কণ্ঠে বলে, কার সাথে কথা বলছিলে? হু দ্য হেল উইথ ইউ ওয়ের টকিং? শেষের কথাটা একটু হুঙ্কার দিয়েই বলেন। আমি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে স্মিত হাসার চেষ্টা করি। অতঃপর অস্পষ্ট স্বরে বলি, বেবি না মানে সাইফ এর সাথে। না জানি কি হলো, হুট করে রিয়ান আমার ডান হাতটা পিছনে মুচড়ে ধরে। সাথে সাথে আমি ব্যথায় আহ করে উঠি। হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। রিয়ান আমাকে একদম তার সাথে একদম মিলিয়ে নেয়। তার মুখটা আমার কানের সামনে ফিসফিসিয়ে বলে, আর এই সাইফকে? আমি আর কি বলবো? রিয়ান এই এহেন কাণ্ডে আমার শরীর থরথর করে কাঁপছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। আমি এর আগে কখনো রিয়ানের এতটা কাছে আসেনি, যার ফলে নিজের মধ্যেই কেমন অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। শব্দগুলো সব গলায় এসে দোলা পাকিয়ে যাচ্ছে। মুখ দিয়ে টু আওয়াজও বের করতে পারছি না। জীবনে আজ প্রথম নিজেকে এতটা অসহায় বোধ করছি। আমি এইবার কথা বলতে না পেরে কাঁদো কাঁদো একটা ভাব নিয়ে থাকি। এইদিকে আমার কোনো উত্তর না পেয়ে রিয়ানের রাগ আকাশ ছুঁই ছুঁই অবস্থা। সে অতি কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, সেই ডেমিট, আদারওয়াইজ আই উইল কিল হিম। আমি তাও কিছু বলতে পারছি না। ওই যে শব্দগুলো সব গলায় দোলাপাকা অবস্থায় আটকে আছে। কথা বলবই বা কিভাবে? রিয়ান আমার চুপ থাকা দেখে আরো রেগে উঠে। সে হাতটা আরো জোরে চেপে ধরে বলে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। যেখানে আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছি আমি ব্যতীত তোমার জীবনে সেকেন্ড কোনো অপশন নেই, সেখানে তুমি অন্য একজনকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিচ্ছ। যে শব্দগুলো শোনার জন্য আমি উন্মাদ হয়ে আছি সেই শব্দগুলো তুমি নির্দ্বিধায় অন্যকে বলছো। ইচ্ছে তো করছে এখনই জানে মেরে ফেলি তোমায়। এই বলে আমায় অল্প ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি তার নিকট থেকে ছাড়া পেয়ে দ্রুত গতিতে শ্বাস নিতে থাকি। এতক্ষণ আমার দম যায় যায় অবস্থা। উফ, এই ডাক্তার রিয়ান নির্ঘাত আমায় একদিন হার্ট অ্যাটাক করিয়ে দম নিবে। আমি লম্বা কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নেই। অতঃপর রিয়ানের দিকে তাকিয়ে বলি, আরে ভাই, এই বেবি আমার ভাগিনা। 7 বছর বয়সী একটা বাচ্চা ছেলেও। সাথে সাথে রিয়ান আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। বুঝাই যাচ্ছে তিনি এখন আকাশ থেকে পড়েছে। তার মুখ একদম চুপসে গিয়েছে। তার চেহারা দেখে একটা প্রবাদ বাক্য ভীষণ মনে পড়ছে। আর তা হল, খোদা পাহাড় নিকলা চুহা। ঈশস! আমার যেই পরিমাণে হাসি পাচ্ছে না, কিন্তু এখন হাসলে কপালে রবি শনি সোম সব আছে। তাই কোনোমতে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছি। একটা কথা ভেবে বেশি হাসছে যে যাকে সে এতক্ষণ নিজের সতীন ভেবে আসছিল সে তার হাঁটুরও হাঁটুর বয়সী না। সে আমার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। বুঝতেই পারছি এখনো তার মনে ডাউট আছে। তাই আমি এইবার পিছে ঘুরে ফোনটা খুঁজি। ফোন আমার বেচারা মেঝের সাথে লেপ্টে আছে। আমি ফোন উঠিয়ে নেড়েচেড়ে দেখতে থাকি। ফোন অন করে দেখি মোবাইল ঠিকই আছে। গ্লাস কাভার আর মোবাইল কাভার ছিল বলে তেমন কোনো ক্ষতি হয়নি। শুধু উপরের স্ক্রিনটা ফেটে গিয়েছে। এইটা খুলে আরেকটা লাগিয়ে নিলেই একবারে নতুন। আমি ফোন খুলে বিবিকে ফোন দেই। কিছুক্ষণের মাঝেই ফোন রিসিভ হয়। আমি ফোন স্পিকারে দিতেই এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে। সম্ভবত সুমি আপু ফোন ধরেছে। সে বলছে, কি রে রিয়ানা, তোর খবর কি? আমি স্মিত হেসে বলি, ভালো। তোমার বেবি কই? সুমি আপু মিষ্টি হাসি দিয়ে বলে, ভালো।
তোর বেবি তো মাত্র ওর বাবার সাথে বাইরে গেল। কেন একটু আগে না ও তোর সাথে ফোন দিয়ে কথা বলল? আমি হালকা হেসে রিয়ানের দিকে আর চোখে তাকিয়ে বলি, তা তো আছেই, কিন্তু ওর সাথে কথা বলে মন ভরে না। সুমি আপু হেসে বলে, তুই আর সাইফ যেন দুইজনের প্রাণভোমরা। সাইফও সারাদিন রিয়ানা মাম্মাম করে। আমার ছেলেটার উপর জাদু করলি বলতো? সারাদিন রিয়ানা মাম্মাম করে মাথা খায় আমার। আমি মিষ্টি হাসি দিয়ে বলি, বাচ্চারা যার কাছে আদর বেশি পায় তারই গুণগান বেশি করে। সে যাই হোক, ও আসলে বলো রিয়ানা মাম্মাম ওকে খুঁজছিল। এখন রাখি, কাজ আছে, বাই। এই বলে খট করে ফোন রেখে দিল আর রিয়ানের দিকে তাকিয়ে বলি, আমার খালাতো বোনের ছেলে সাইফ। আদর করে আমি বেবি ডাকি। এখনো কি ওকে মারার প্লেন আছে নাকি? রিয়ান কিছু না বলে উল্টো পথে হাঁটা দেয়। একটু দূর গিয়ে বলে, গাড়িতে ওয়েট করছি, জলদি এসো। অতঃপর বিড়বিড় করতে থাকি, এই মেয়ে গভীর জলের মাছ। রিয়ান ঘষেটি বেগমও সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেনি যতটা না এই মেয়ে তোর বিরুদ্ধে করে। তোকে পাগল না বানিয়ে এই মেয়ে দম নিবে না। অতঃপর দ্রুত পায়ে রুম থেকে চলে যায়। আর আমি অট্টহাসিতে মেতে উঠি। ইস, রিয়ানের মুখ দেখার মতো ছিল। আমি কিছুক্ষণ হেসে রুমের দিকে অগ্রসর হই। ঢাকার কোলাহলপূর্ণ বাসস্থান থেকে বেরিয়ে খোলা রাস্তায় মধ্যগতিতে গাড়ি চলছে। রাস্তার দুই পাশে হালকা গাছপালা, চারদিক খোলা মেলা। শাসা শব্দ করে বাতাস বইছে। দূর আকাশে মেঘের ভেলাগুলো উড়ে বেড়াচ্ছে। মিষ্টি রোদের এক ফালি এসে পড়ছে রাস্তার উপর। গাছের ডালে পাখিরা অলস ভঙ্গিতে বসে আছে। আমি জানালার পাশে বসে প্রকৃতির প্রতি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। বেশ ভালো লাগছে আজ পরিবেশটা। বেশ কিছুক্ষণ আমি রিয়ানের দিকে তাকাই। সে একমনে গাড়ি চালাচ্ছে। সেই যে তার মুখ বন্ধ হতে তা আর খোলার নাম নেই। হয়তো ইতস্তত বোধ করছেন। এইটা অবশ্য নেহাত আমার ধারণা। তার মুখ ভঙ্গি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সে তো সর্বশান্ত। আমিও আর সেই ব্যাপারে কথা উঠাইনি। তার এই পজিশনেস যে কত প্রখর তা আমার জানা আছে। সাথে আমাকে হারানোর ভয় তো আছেই। দুটো অনুভূতির সংমিশ্রণে তিনি কখন কি রকম আচরণ করেন তা তিনি নিজেও জানেন না। এই ভেবে মুচকি হাসি। হঠাৎ টনক নাড়ে যে সে শুভকে কেন মেরেছিল। এখন বুঝতে পারি যে তিনি কালকে অতি সাবধানে আমায় কথার জালে ফাঁসিয়ে কথা ঘুরিয়ে ফেলে আর আসল কথাটা লুকিয়ে যান। কিন্তু কেন? আমার জানা মতে তিনি অকারণে কাউকে মারে না। আমার সাথে যারা অসভ্য আচরণ করে তাদেরই এমন অবস্থা করেন তিনি। কিন্তু শুভ তো তেমন কিছুই করেনি। তাহলে তিনি শুভকে কেন মারল? এর পিছনে অবশ্যই সলিড কোনো রিজন তো আছেই। আমি রিয়ানের দিকে আর চোখে তাকিয়ে বলি, আপনি তো বললেন না আপনি কেন শুভকে মেরেছিলেন। আমার জানা মতে আপনি অকারণে কাউকে মারেন না। তাহলে? রিয়ান আমার দিকে আর চোখে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলে, আমি কি একবারও স্বীকার উক্তি করেছিলাম যে শুভকে আমি মেরেছি? আমি একটু সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি শুভকে মারেননি? তাহলে ও হসপিটালে অ্যাডমিট কেন? আর আমার জানা মতে আপনি ওকে অ্যাডমিট করিয়েছিলেন। আর ওর চিকিৎসার ফিও আপনি দিয়েছেন। এইটা আপনি শুধু তখনই করেন যখন আপনি কাউকে মারেন। দেন। রিয়ান এইবার গাড়ি সাইডে নিয়ে ব্রেক করে আমার দিকে ঘুরে শীতল দৃষ্টিতে তাকায়। আমি করুণ কণ্ঠে বলি, প্লিজ আই ওয়ান্ট টু নো। সে দীর্ঘ শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলে, শুভকে আমি মারিনি। কালকে সন্ধ্যায় ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল।
আমি যখন ঘুরে ঘুরে পেশেন্ট দেখছিলাম তখন ওকে চোখে পড়ে। মাথায় ভালোই আঘাত পেয়েছিল, সাথে হাতে পায়েও। পরীক্ষা করে দেখা যায় ওর রক্তশূন্যতা দেখা দিচ্ছে, সাথে ওর শরীর প্রচণ্ড উইক। ওকে অ্যাডমিট হতে বললে ও মানা করে দেয়, শুধু ব্যান্ডেজ করিয়ে চলে যেতে নেয়। আমি পরে ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলে জানতে পারি যে ওর টাকা এর কমতি আছে, যার জন্য ও এখন ট্রিটমেন্ট নিতে পারবে না। তাই আমি ওকে হসপিটালে অ্যাডমিট করি আর ওর চিকিৎসার খরচ দেই। এইবার শান্তি হয়েছে? জবাব পেয়েছ? আমি রিয়ানের দিকে একপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এই রিয়ান নামক মানুষটিকে আমি আদৌ ঠিক মতো বুঝে উঠতে পারি না। কখনো পারবো কিনা সন্দেহ, কখন কি করে, কেন করে, তা কেউ জানে না। এক সময় মনে হয় রিয়ান রহস্যের মায়াজালে ঘেরা, তো কখনো মনে হয় সে একদম খোলা বইয়ের পাতা। রিয়ান সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে, তোমার একটা ধারণা হয়ে গিয়েছে যে তোমার আশেপাশে যে থাকবে তাকেই ধরে আমি মারব, তাই তো? রিয়ানা, তুমি ভুলে যাও কেন তুমি একজন উডবি ডাক্তার। ডাক্তার হওয়ার পর কত শত মেল পেশেন্ট তোমায় দেখতে হবে। তো তখন কি আমি সবাইকে গিয়ে মারব নাকি? স্ট্রেঞ্জ। আমি শুধু তাদেরকেই মেরেছি যারা অন্যায় করেছে বা করতে চেয়েছে। এইটা জানার পরেও তুমি কিভাবে ভাবলে যে আমি শুভকে মারতে পারি? শেষের কথায় একটা চাপা অভিমান ছিল, তা বেশ বুঝতে পারছি। কিন্তু আমি চেয়েও কিছু বলতে পারছি না। কিভাবে বলবো? ভুল তো আমি তাকে বুঝেছি, সাথে সোজা তার উপর দোষও চাপিয়ে দিয়েছি। রিয়ান আগের ন্যায় থেকেই বলে, সবাইকে তোমার সাথে কথা বলতে মানা করেছিলাম কেননা কিছুটা ইনসিকিউর ছিলাম আমি। বাট নাও নো মোর। তাই তুমি এখন সকলের সাথেই কথা বলতে পারবে। আমার তরফ থেকে কোনো রিস্ট্রিকশন নেই। গট ইট? আমি কিছু বলতে যাব তার আগেই সে কঠোর গলায় বলে উঠে, রিস্ট্রিকশন উঠিয়েছি তার মানে এই না যে যা ইচ্ছা তা করবে। ক্লাসমেট হিসাবে যতটুকু দরকার ততটুকুই কথা বলবে। এর বেশি যদি কিছু আমার চোখে পড়ে তাহলে তোমার খবর আছে। মাইন্ড ইট। এই বলে চোখ খুলে শটান হয়ে বসে। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালানো শুরু করে। আমি রিয়ানের কথাগুলো শুনে হালকা হেসে দেই, মনে মনে বলি, খাটাস একটা। রিয়ানের কথাগুলোর কি প্রতিক্রিয়া দেখাবো তাই ভেবে আমি কুল পাই না। কথার ধাঁচ এত দ্রুত চেঞ্জ করেন যে কোনটা রেখে কোনটা ধরব তাই বলা মুশকিল। উফ, হি ইজ এ কনফিউজড ক্যারেক্টার। আমি আর তাকে না ভেবে বাইরের দিকে তাকাই। মনের ভিতরে একটা গিল্ট কাজ করছে, কিন্তু তা এখন চেয়েও প্রকাশ করতে পারছি না। কেননা এইটি প্রকাশ করা মানেই তার প্রতি করুণা দেখানো অথবা তার কথাগুলোকে শো অফে পরিণত করা। কিছু কিছু সময় আমার চেয়েও চুপ থাকতে হয়, কেননা তখন কথাগুলো পজিটিভলি ভাবে বলা হলেও অপর পাশের ব্যক্তিটি সেটা নেগেটিভলি নেয়। এখনকার পরিস্থিতিও সেম। এই ভেবে এক দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অতঃপর গাড়ি এসে থামল সোনারগাঁওতে এসে। অনেক দিনের ইচ্ছে ছিল এইখানে আসার, কিন্তু আসা হয়নি। আজ রিয়ানি আমার ইচ্ছাটা পূরণ করল। সে গাড়ি একপাশে পার্ক করে নেয়। তারপরই তিনি আমায় নিয়ে বেরিয়ে যান পুরো জায়গাটা ঘুরে দেখার উদ্দেশ্যে। রাত প্রায় গভীর হয়ে এসেছে। ধীরে ধীরে পুরো ঢাকা নগরী তলিয়ে যাচ্ছে অন্ধকারের রাজ্যে। চারদিকে পিনপিন নীরবতা। হিম শীতল বায়ু বইছে। বিছানার এক কোণে পড়া থাকা ফোনটি বারবার বেজে উঠছে। পায়েল সেই দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মৃদু পরিমাণে হাত পা কাঁপছে তার। কেননা ফোন করা ব্যক্তি যে আর কেউ নয় বরং আদিব। ফোন যে তার তুলতে ইচ্ছে করছে না এমন কিন্তু না। তীব্র করে সে চাইছে ফোনটা তুলতে, কিন্তু বারবার নিজেকে সংযত করেই চলেছে।
এই নিয়ে আদিবের 10টা নাম্বার সে ব্লকলিস্টে ফালিয়েছি, কিন্তু আদিব যে দমে যাওয়ার পাত্র নয়। দেখতে দেখতে ফোন কেটে গেল। ফোনের স্ক্রিনে ভেসে আসলো আদিবের 31টি কল। কিছুক্ষণের মাঝেই আবার দম নিয়ে ফোনটি বেজে উঠল। পায়েল এইবার না পেরে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে কানের কাছে ফোন ধরতেই এক পুরুষালী কণ্ঠ কানে ভেসে আসে। অবশেষে ফোনটা ধরলে প্রেয়সী। পায়েল নিশ্চুপ হয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে তার, কিন্তু কিছু বলছে না। আদিব আবার বলতে শুরু করে, কতক্ষণ ধরে ফোন দিচ্ছি জানো? এতবার ফোন দিতে বুঝি আমার কষ্ট হয়নি? আদিবের কথা শুনে পায়েল বুঝে যায় আদিব আজ ড্রাঙ্ক। যে ছেলেটা কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি আজ সে নেশায় ভূত। কথাটা কিভাবে মানবে পায়েল? আজ তার জন্যই তো আদিবের এই অবস্থা। এইটা বুঝার সাথে সাথে পায়েলের কান্না বৃদ্ধি পেয়ে যায়। অপর পাশ থেকে আদিব পায়েলের কান্না শুনে বলে, এই প্রেয়সী, তুমি কি কান্না করছো? দেখ, একদম কান্না করবে নাম, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। বুকের বা পাশটা চিনচিন করে। প্লিজ কেঁদ না। পায়েলের কান্না যে এতে কমেছে তা কিন্তু না, বরং আরও বেড়ে গিয়েছে। কান্নার ফলে কিছু বলতে পারছে না সে। আদিব আবার বলতে শুরু করে, তুমি এমন কেন বলতো? খালি আমাকে কষ্ট দাও। ফোন দেরিতে ধরে কষ্ট দাও, কান্না করে কষ্ট দাও, দূরে গিয়ে কষ্ট দাও, রাস্তায় অমন আচরণ করে কষ্ট। তুমি কি খালি আমায় কষ্টই দিবে? একটু ভালোবাসা দিবে না? ও ও প্রেয়সী, ভালোবাসার জন্য বড্ড কাতর আমি, সাথে বড্ড তৃষ্ণার্ত। একটু ভালোবাসা দাও না গো। পায়েল ধরা কণ্ঠে বলেন, যে ভালোবাসা আপনি চাচ্ছেন তা অসম্পূর্ণ। এইটা কখনো পূর্ণতা পাবে না। তাই বলছি ভুলে যান। অন্য কাউরো মাঝে ভালোবাসা খুঁজুন, ঠিকই পাবেন। আদিব পায়েলের কথা শুনে বাচ্চামো করে বলে, না, আমার তোমার ভালোবাসা চাই। তোমাকে চাই আমার। তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাতে চাই। তোমাকে আপন করতে চাই আমি, তোমার ওই নরম ঠোঁটে। পায়েল এইবার একটু চেঁচিয়ে বলে, আদিব চুপ, এরপরে আমি শুনতে পারবো না। আদিব হেসে বলে, হে হে প্রেয়সী, তুমি কি লজ্জা পাচ্ছ? জানো, তোমায় না লজ্জা পেলে অনেক অনেক সুন্দর লাগে। তোমার লজ্জামাখা মুখ দেখলে বারবার তোমায় ছুঁয়ে দিতে ইচ্ছে করে। ও ও প্রেয়সী, তোমার গালগুলো কি দিবে আমায়? আমি সযত্নে তুলে রাখব, কাউকে দিব না। পায়েল বুঝতে পারে আদিব এখন আউট অফ কন্ট্রোল, তাই আবোলতাবোল বকছে। পায়েল এইবার কঠোর কণ্ঠে বলে, আদিব, আপনি এখন নিজের জ্ঞানে নেই। যান, এখন ঘুমিয়ে পড়ুন। কালকে কথা হবে আপনার সাথে। আদিব বাঁচামো করে বলে, না, আমি ঘুমাবো না। আমি তোমার সাথে গল্প করব, অনেক গল্প করব। গল্প করতে করতে তোমায় আদর করব, তারপর তোমাকে জ্বালাবো, খুব জ্বালাবো। হিহি। পায়েল চোখ বন্ধ করে ফেলে। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে থাকে। ফোনের ওপাশ এখন নীরব। দুইজনের মধ্যে পিন পিন নীরবতা। দুজনই দুইজনের শ্বাসপ্রশ্বাস অনুভব করতে পারছে, কিন্তু কেউ কিছু বলছো না। শেষে আদিব মৃদু কণ্ঠে বলে, প্রেয়সী, খুব ভালোবাসি তোমায়, খুব। থাকতে পারছি না তোমায় ছাড়া। বড্ড কষ্ট হচ্ছে। একটু কি ভালোবাসবে আমায়? একটুখানি। ও প্রেয়সী, খুব ভালোবাসি, ভালোবাসি। ভোভালবা। আর কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধুমাত্র ওর শ্বাসপ্রশ্বাসগুলো শোনা গেল। হয়তো আদিব ঘুমিয়ে পড়েছে। পায়েল ফোনটা বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে কান্না শুরু করে দেয়।
ও তো নিজেও আদিবকে অনেক বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আদিবের এই কষ্ট যে সে সইতে পারছে না। পায়েল ফোনটা কেটে দিয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। কথায় আছে, ভালোবাসা যেমন সুখের তেমনই কষ্টের। ভালোবাসা যেমন গড়তে জানে তেমনে পোড়াতেও জানে। কথাটির মর্ম আজ পায়েল হারে হারে টের পাচ্ছে। ভালোবাসায় যে এত কষ্ট তা আগে জানলে সে হয়তো কখনো ভালোবাসার মতো দুঃসাহসিকতা দেখাতো না। কখনো না। সময় কারো জন্য থেমে থাকে না, সে নিজস্ব গতিতে অতিবাহিত হতেই থাকে। সময় যে কিভাবে চলে যায় তা বুঝাই যায় না। এই তো কয়েকদিন আগেই চারদিকে ছিল শরতের রূপের ছড়াছড়ি, আর আজ হেমন্তের হিম বায়ুর ছড়াছড়ি। শীতের প্রকট চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ঘাসের উপর এখন মৃদু মৃদু শিশিরের ছোঁয়া। হিম হিম বায়ু বইছে। দক্ষিণা জানালা দিয়ে এক ফালি মিষ্টি রোদ এসে পড়ছে আমার খাটের কোণে। জানালার কার্নিশে দাঁড়িয়ে একটি কাক রোদ পোহাচ্ছে আর তার কর্কশ কণ্ঠে অনবরত ডেকেই চলছে। আমি গায়ে ভালো মতো কাঁথা জড়িয়ে নিয়ে আয়েশ করে ঘুমাচ্ছি। শীতের সকালের ঘুম হয় অতি মধুর আর আরামের। আর এত আরামের মধ্যে যখন ব্যাঘাত ঘটে তখন সেটা হয় এক অসহ্যনীয় ব্যাপার। আর আপাতত আমার সাথে এই অসহ্যনীয় ব্যাপারটি হচ্ছে। মাথার পাশে পড়ে থাকা মোবাইলটি অনবরত বেজেই চলেছে। বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে যায়। পুনরায় দম নিয়ে আবার মোবাইলটি বেজে ওঠে। আমি চোখ বন্ধ থাকা অবস্থায় অতি অলস ভঙ্গিতে হাতড়ে মোবাইলটা খুঁজে মুখে সামনে উঁচু করে ধরি। আদো আদো চোখে মোবাইল স্ক্রিনের দিকে তাকাই। আনিশা নামটি চোখে পড়তেই মুখে চলে আসে এক রাশ বিরক্ত। এই মেয়ের সাত সকাল বেলা কি চাই কে জানে। আমি পুনরায় চোখ বন্ধ করে ফোনটা রিসিভ করে কানে দেই। ঘুম জোড়া কণ্ঠে হ্যালো বলি। অতঃপর আনিশার কথা শোনার সাথে সাথে আমার ঘুম উড়ে যায়। এক লাফে উঠে বসি আমি। অবিশ্বাস্য গলায় বলি, আজকে পায়েলের বিয়ে মানে? কি বলছিস এই সব? পাগল হয়েছিস? আনিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সত্যি বলছি রিয়ানা, পায়েলের আজ বিয়ে। পায়েল ওর থেকে প্রায় 15 বছর বড় এমন এক বুইড়া ব্যাটাকে বিয়ে করছে। ব্যাটার নাকি আগে বিয়ে হয়েছিল, সাথে ওই ঘরের একটা বাচ্চাও আছে। তার আগের বউ নাকি 1 বছর আগেই মারা গিয়েছে, এখন এসেছে দ্বিতীয় বিয়ে করতে। এইবার যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি অস্পষ্ট স্বরে বলি, হেস সি গোন মেড ওর হোয়াট? এই তুই কিভাবে জানলি? আনিশা বলে, আন্টি ফোন করে বলেছে আমায়। আমাদের সেই বাসায় যেতে বলেছে। আমি নিজেকে সামলিয়ে বলি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। আমিও 15 মিনিটের মধ্যে বের হচ্ছি। আজ এর শেষ দেখেই ছাড়ব। এই বলে ফোন রেখে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়াই। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ি। খাটের এক কোণে পায়েল গুটি মেরে বসে আছে। মুখ চোখ তার বেশ ফুলে আছে। নয়ন দুইটি তার অসম্ভব লাল। বুঝাই যাচ্ছে বেশ কেঁদেছে সে। কেঁদে কেটে এই অবস্থা করেছে। আমি আর আনিশা ওর বিপরীত পাশেই বসে আছি। আমাদের চোখে মুখে গাম্ভীর্যের ভাব স্পষ্ট। দুজনই খুব নিখুঁতভাবে পায়েলকে পর্যবেক্ষণ করছি আমরা। আমি কঠোর গলায় বলি, এইসব কি পায়েল? তুই বিয়ে করছিস? তাও আবার এমন একজনকে যার নাকি এর আগে বিয়ে হয়েছিল, সাথে তার আগের ঘরের এক বাচ্চাও আছে। কি দেখে তুই এই বিয়েতে রাজি হলি বল? যেখানে আদিব ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে, সেখানে অন্য কাউরো কথা আসেই বা কিভাবে? আনিশা কাট কাট গলায় বলে, কি রে কথা বল। আদিব ভাইয়াকে এত কষ্ট দিয়েছিস কি এই বুইড়া ব্যাটাকে বিয়ে করার জন্য? নিজের লাইফ নিজের হাতে বরবাদ কেন করছিস?
বেটার টাকা কি আদিব ভাইয়ার চেয়ে বেশি নাকি যে অন্য এক বাচ্চার সৎ মা হওয়ার জন্য তুই ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে গিয়েছিস? আমি আনিশাকে ধমক দিয়ে বলি। আনিশা চুপ কর, আমায় কথা বলতে দে। পায়েল সোনা আমার দিকে তাকা, বল আমায় তুই কেন করছিস এমন? কেন এমন এক মানুষকে বিয়ে করছিস যে তোর যোগ্যই নয়? তোর সাথে তার কোনো মিলই নেই, বল আমায়। এই বলে পায়েলের হাত নিজের হাতে নিয়ে নেই। পায়েল এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলে, এইটাই আমার নিয়তি রে, আগে হোক পরে হোক এমন একজন মানুষই আমার ভাগ্যে আছে। আদিবের মতো ছেলের যোগ্য আমি নই। আমি বিস্ময়কর চোখে পায়েলের দিকে তাকিয়ে বলি, কি আবোলতাবোল বকছিস? আর ইউ গোন মেড? পাশ থেকে আনিশা সাহেলা বেগমকে উদ্দেশ্য করে বলে। পায়েলের কথা না হয় বাদ দিল ম। আন্টি আপনি কিভাবে এই বিয়ে রাজি হতে পারেন? নিজের মেয়ের জীবন নিজের হাতে বরবাদ কে করছেন? হুয়াই। এতক্ষণ সাহেলা বেগম দরজার পাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছিলেন। আনিশার কথা শুনে সে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি কি সাদে এমন করছি মা? পায়েল আমাকে নিজের কসম দিয়ে রেখেছে যে আমি যেন ওকে এই বিষয় নিয়ে কিছু না বলি। কত বুঝিয়েছি ওকে কিন্তু ও বুঝতে নারাজ। ওর ভাইও ওকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু ও বুঝতে নারাজ। তাই বাধ্য হয়ে আমি আন্টির দিকে তাকিয়ে বলি, কিন্তু আন্টি এই প্রস্তাব এনেছে কে? সাহেলার বেগম বলে, পাশে বাসার ভাবি, তারই আত্মীয় বরপক্ষরা। আমি তো মানা করে দিতে নিয়েছিলাম কিন্তু কোত্থেকে পায়েল কথাটা শুনে ফেলে এবং হ্যাঁ বলে দেয়। আমি পায়েলের দিকে তাকিয়ে বলি, পায়েল বল আমায় কি হয়েছে? তুই এমন এক সিদ্ধান্ত কেন নিয়েছিস? এইসব কেন করছিস বল? দেখ একদম মিথ্যে বলবি না বলে দিল ম। তা না হলে এখনই আমি গিয়ে আদিব ভাইকে ডেকে আনব। পায়েল আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, অতঃপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আমি কখনো মা হতে পারবো না রে। সমাজ যাদেরকে বন্ধা বলে সম্বোধন করে তাদের মধ্যে আমি একজন। জানিসই তো একজন নারীর কাছে মা হওয়ার সুখটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম সুখ। আর আমি সেই সুখ থেকে বঞ্চিত, চিরতরের জন্য বঞ্চিত। কথাটি যখন জানি তখন নিজেকে অভিশপ্ত মনে হয়েছিল। পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম আমি। আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর যখন আদিবের কথা মাথায় আসে তখন তো একদম সেই অন্ধকারের অতুল গভীরে তলিয়ে গিয়েছিলাম। নিজেকে ঠিক রাখা দায় হয়ে উঠেছিল। বারবার এই কথাই ভাবছিলাম যে আদিব যদি আমার সাথে থাকে তাহলে সে নিজেও বাবা হওয়ার সুখটা থেকে বঞ্চিত হবে। সারা জীবনের জন্য অসুখী হবে সে। এই ভেবেই বুকটা ফেটে যাচ্ছিল আমার। আমি কথার মাঝে ফোড়ন দিয়ে বলি, তার জন্যই তুই আদিব ভাইয়ার সাথে এমন আচরণ করছিলি। তাকে কষ্ট দিচ্ছিলি, নিজের থেকে সরিয়ে রাখছিলি, এভয়েড করছিলি তাকে। পায়েল মাথা নাড়ে। আমি এইবার চেঁচিয়ে বলি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড পায়েল? রিলেশনশিপে বাচ্চা কখনোই মেইন ফ্যাক্টর না। যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনোই এই সব ব্যাপার ম্যাটার করে না। একটা সম্পর্ক কখনোই বাচ্চার উপর ভিত্তি করে তৈরি হয় না। তৈরি হয় আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, কেয়ার দিয়ে, ভালোবাসা দিয়ে। একটি সম্পর্কে ভালোবাসাটা যদি সত্যিকারের হয় তাহলে সেখানে ভালোবাসার মানুষটিকে আগলে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। তাছাড়া এমন অজস্র দম্পতি আছে যাদের বাচ্চা হয় না অথচ তারা হ্যাপি। আর এখন তো বাচ্চা নেওয়ার কত শত অপশন আছে, উন্নত চিকিৎসা আছে। তা না বাচ্চা পালক নেওয়ার মতো সুযোগ সুবিধা তো বহু যুগ ধরে আছে। আর তুই এই যুগের মেয়ে হয়ে কিভাবে এই ধারণা রাখতে পারিস বল? শুধুমাত্র বাচ্চার জন্য নিজের সম্পর্কে বলিদান দিচ্ছিলি। আদিব ভাইয়াকে এত কষ্ট দিচ্ছিলি।
পায়েল আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, কখনো কাউকে ভালোবেসেছিস রিয়ানা? পায়েলের এমন কথায় আমি হকচকিয়ে যাই। অবাক দৃষ্টিতে পায়েলের দিকে তাকিয়ে থাকি। পায়েল তা দেখে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলে, ভালোবাসার মানেটা জানিস? হয়তো হ্যাঁ, হয়তো না। ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ। এর মধ্যে কখনোই কোনো স্বার্থ থাকতে পারে না। ভালোবাসা হচ্ছে এমন এক জিনিস যেখানে তোর প্রত্যেকটা দোয়ার মধ্যে থাকবে তোর ভালোবাসার মানুষটি। তার জন্য নিজের মুখগুলো বিলিয়ে দিতেও তুই দ্বিধাগ্রস্ত হবি না। নিজের সবটা দিয়ে চাইবি যাতে সে ভালো থাকুক, তার যাতে বিন্দু পরিমাণ কষ্ট না হয়। নিজে কষ্ট সইতে রাজি, অথচ নিজের ভালোবাসার মানুষটিকে নয়। ভালোবাসা হচ্ছে বাগিচার সেই গোলাপ ফুলের মতো যাকে আমরা সবসময় আগলে রাখি, নয়ন দুইটি ভরে দেখি, মনের তৃষ্ণা মিটাই, কিন্তু কখনো ছিঁড়ি না, বরং নিজের সর্বস্ব দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করি। তুই ভাবছিস মন দিয়ে আর আমি ভাবছি প্র্যাকটিক্যালি। বাস্তব এত সহজ নয় রিয়ানা। বাস্তব বড় কঠিন। আদিব আমাকে মেনে নিবে আমি তা জানি, এমনকি বিয়েও করে ফেলবেন আমায়। কিন্তু আমাকে বিয়ে করলে তিনি কখনো সুখী হতে পারবে না রে। তাকে আমার জন্য লাঞ্ছিত হতে হবে তার পরিবারের কাছে, তার আত্মীয়স্বজনদের কাছে, সমাজের কাছে। এই সমাজ যতই উন্নতির চূড়ান্ত পর্যায়ে চলে যাক না কেন, এদের চিন্তাভাবনা সেই আগের ন্যায় থেকে যাবে। এই সমাজে একজন বন্ধ্যা, বিধবা, ডিভোর্সি, স্বামী অথবা বাবার পরিচয়হীন কোনো নারীর কোনো জায়গায় নেই। সমাজ এখনো মেয়েদের সেই নিম্ন শ্রেণীর জীবী মনে করে রে। এর মুখ্য কারণ কি জানিস? আমাদের সমাজ পুরুষতান্ত্রিক। এই সমাজে একজন পুরুষ একজন নারীকে ছাড়া অলস না, বরং একজন নারী একজন পুরুষকে ছাড়া অচল। সমাজের কথা না হয় বাদই দিল ম। তুই এই বল আমি নিজেই বা কিভাবে নিজের ভালোবাসার মানুষকে কষ্টে দেখতে পারি, জেনে শুনে তার সকল সুখ কেড়ে নিতে পারি বল? তাই তো তার থেকে দূরে যাওয়ার জন্য বিয়েটা করছি। নিজে তো মা হতে পারবো না, অন্যের এক বাচ্চার মা এই না হলাম। সেই মাবিহীন বাচ্চাটাও একটা মা পেল। সবাই সব দিক দিয়ে খুশি হবে। সব শুনে আমি নীরব হয়ে যাই। পায়েলের কথা যে ভুল তা কিন্তু নয়। ওর কথা পুরোটাই সত্যি। এইটাই তো আমাদের সমাজের বাস্তবতা। যত যাই বলি না কেন, আমাদের মন মানসিকতা নিচু ছিল, আছে আর সবসময় থাকবে। একজন নারীর উপর পুরুষের ছায়া নেই মানে সে অসহায়। তাকে সর্বোচ্চ করুণা করা যায় কিন্তু সম্মান না। একজন নারীকে এখনো মানুষ তার নিজস্ব পরিচয় নয়, বরং তার বাবা অথবা স্বামীর পরিচয় চিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এইখানে পুরুষদের মধ্যে কোনো ত্রুটি ধরা হয় না, বরং একজন নারীর মধ্যে হাজারো ত্রুটি ধরা হয়। বিয়ে করার সময় একজন পুরুষকে জিজ্ঞেস করা হয় শুধুমাত্র তার কোয়ালিফিকেশন আর স্ট্যাটাস, কিন্তু একজন নারীকে বাজারের পণ্যের মতো উল্টিয়ে পাল্টিয়ে দেখা হয়, যাকে এক প্রকার হেনস্থা করাই বলা চলে। এর মধ্যে সামান্য ত্রুটি ধরা পড়লেই তিলকা পাহাড় হয়ে যায়। আর সেখানে যদি মেয়ে হয় বন্ধ্যা, তাহলে তো কথাই নেই। বিষয়টা যতটা সহজ দেখাক না কেন, বিষয়টা আসলে অতি জটিল। এইসব ভেবে আমি দীর্ঘ নিঃশ্বাস নেই। অসহায় দৃষ্টিতে পায়েলের দিকে তাকিয়ে বলি, আমি বলবো তুই আদিব ভাইয়াকে সব বলে দে। এতেই দুইজনের ভালো হবে। এরপর যা হওয়ার হবে। আনিশাও আমার কথার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ পায়েল, রিয়ানা ঠিক বলছে। তুই আদিব ভাইয়াকে সব বলে দে। পায়েল এইবার চেঁচিয়ে বলে, একদম না। না, আমি আদিবকে কিছু বলবো না। তোরা, তোদের দুইজনকে আমার কসম, তোরা দুইজন আদিবকে কিছু বলবি না। যদি বলস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি চাপা চিৎকার দিয়ে বলি,
পায়েল। পায়েল দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ দিয়ে ওর অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আমি আর আনিশা দুজনই দুইজনের মুখ চাওয়াচাওয়ি করতে থাকি। নিজেকে আজ চরম অসহায় মনে হচ্ছে। এমনটা না হলে কি হতো না। পায়েলের বাসার ড্রয়িং রুমে বর এবং তাদের আত্মীয়স্বজনরা বসে আছে। আন্টি আর পায়েলের ভাইও উপস্থিত। আমি আর আনিশা এক জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। চারপাশটা দেখে চলেছি। ইতিমধ্যে কাজী সাহেবও এসে পড়েছে। সোফার একপাশে পায়েল মাথা নত করে বসে আছে, অন্য পাশে ওর হবু বর। শুধু হবু বলে সম্বোধন করলে ভুল হবে। সে আসলে হবু ভুঁড়িওয়ালা বুইরা বর। এর মুখ্য কারণ, একে তার বয়স আকাশ ছুঁই ছুঁই। তার উপর এক আস্ত ভুঁড়ি নিয়ে ঘুরছে। উফফ, অসহ্য। আনিশা আমার কাছে এসে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, জামাইকে তো দেখে মনে হচ্ছে 8 মাসের বাচ্চা পেটে। এই বুঝি ঠুস করে পেট থেকে বাচ্চা বেরিয়ে এলো। আমি আনিশার কথা শুনে ওর দিকে চোখ রাঙিয়ে তাকাই। আনিশা সেই দিকে তোয়াক্কা না করে আবার বলে, ভাই পায়েলের চয়েস বহুত খারাপ। বিয়া যখন করবি তখন হ্যান্ডসাম দেখে কোনো বাচ্চার বাপকে করতি। মানানসই একটা ব্যাপার স্যাপার আছে নাকি বল। আনিশার কথা শুনে আমার পেট ফেটে হাসি আসছিল। কিন্তু এমন এক মোমেন্টে হাসা যায় না বিধায় ঠোঁট টিপে হাসছি। নিজের হাসি চাপিয়ে বলি, ওই আনিশা দেখ না কোথায় পপকর্ন পাস কি না, অথবা কোল্ড ড্রিঙ্কস। এখন যে সিনেমা হবে না তা দেখতে দেখতে খাওয়া যাবে আর মজা নেওয়া যাবে। আনিশা চটজলদি রান্নাঘরের দিকে যায়। অতঃপর একটা কোকের বোতল নিয়ে এসে বলে, পায়েল যে কিপটা তা জানতাম, বাট এত বড় হার কিপটা তা জানতাম না। তন্ন তন্ন করে খুঁজেও দ্বিতীয় একটা কোকের বোতল পাইলাম না। বইন বিয়াতে আসছি কই টাঙ্কি ভরে ভরে কোনো খামুতা না। একটা কোকের বোতল নিয়ে এখন কাজ চালাতে হচ্ছে। এমন হার কিপটা মায়া যে আমার বান্ধবী, তা বলতেই আমার লজ্জায় কচু গাছের সাথে ফাঁসি দিতে ইচ্ছে করছে। আমি কোকের বোতলটা নিয়ে বলি, আপাতত ফাঁসি দেওয়ার ইচ্ছাটা বাদ দে আর ক্লাইম্যাক্সের দিকে নজর দে। সময় হয়ে গেছে। কথাটা শেষ করতেই কানে ঢাকঢোলের শব্দ ভেসে আসে। সবাই শব্দটা পেয়ে দরজার দিকে তাকায়। আজ বিয়ে বিধায় দরজা খোলাই রাখা হয়েছে। সবাই অতি আগ্রহের সাথে দরজার দিকে তাকিয়ে আছে যে কে এসেছে। পায়েলও মাথাও তুলে সামনে তাকায়। ঠিক এমন সময় বরের সাজে আদিব ভাইয়া বাসায় এন্ট্রি নেয়। আদিব ভাইয়াকে দেখার সাথে সাথে পায়েলের নয়ন দুটি চড়ক গাছ। সে মোটেও আদিবকে এইখানে আশা করেনি, তাও আবার এমন সাজে। আদিব ভাইয়া ভিতরে আসতেই রিয়ান তাদের পিছে পিছে আসে। এরপরে আসে একটি মেয়ে আর একটি ছেলে। সম্ভবত মেয়েটি হচ্ছে আদিব ভাইয়ের বড় বোন আর ছেলেটি হচ্ছে তার হাজবেন্ড। সর্বশেষে ঢাকঢোল বাজানো লোকগুলো ভিতরে আসে। রিয়ান ইশারা করতেই তাদের ঢাকঢোলের বাজনা বন্ধ হয়। আদিব ভাইয়া কিছু না বলে সোজা পায়েল আর ওই ভুঁড়িওয়ালা জামাইয়ের মাঝখানে বসে যায়। আদিব ভাইয়ের এহেন কাণ্ডে সকলের মুখ হা হয়ে যায়। আদিব ভাইয়া মিষ্টি হাসি দিয়ে আন্টির দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম হবু শাশুড়ি মা, কেমন আছেন? জামাই দেখে খুশি হয়েছেন তো? আন্টি এখনো হ্যাঁ হয়ে তাকিয়ে আছে, যেন কথা বলাই ভুলে গিয়েছেন। এইদিকে পায়েল এতক্ষণ হা হয়ে থাকলেও আদিবের কথায় ওর হুঁশ আসে। অতঃপর নিজেকে সামলিয়ে বলে, এইসব কি হচ্ছে আদিব? আপনি এইখানে কেন এসেছেন? আদিব ভাবলেশহীনভাবেই বলে, আর কেন বিয়ে করতে? পায়েল অবাক করা কণ্ঠে বলে, কার বিয়ে? আদিব নিজের নখ দেখতে দেখতে বলে, আর কার, তোমার আর আমার? পায়েল এইবার চেঁচিয়ে বলে, পাগল হয়ে গিয়েছেন আপনি? কি সব আবোলতাবোল বকছেন? আমার বিয়ে আপনার সাথে না, বরং তার সাথে হচ্ছে।
আদিব এইবার ওই ভুঁড়িওয়ালা ব্যক্তিটির দিকে তাকিয়ে বলে, অহ, তাই নাকি? তা ভাই, আপনার কি লজ্জা শরম নাই? নিজের বোনের বয়সী এক মেয়েকে বিয়ে করতে এসেছেন, তার উপর সেই মেয়ে আবার অন্যের প্রেমিকাও। কেমন মানুষ আপনি? কথাটি শুনে সে রাগান্বিত হয়ে যায়। সাথে তার আত্মীয় স্বজনরাও। সকলেই সাহেলা বেগমকে কড়া কথা শোনাতে শুরু করে। তখন রিয়ান গলা খেকিয়ে বলে উঠে, দেখুন, এইখানে তামাশা করে লাভ নেই। আজ এই মহাশয়ের বিয়ে হচ্ছে না, আর হবেও না। তাই বলছি সসম্মানে চলে যান। আর হ্যাঁ, যাওয়ার আগে বিয়ের খাবারটা খেয়ে যাবেন কেমন? এই বলে রিয়ান আমার পাশে এসে দাঁড়ায়। অতঃপর আমার হাত থেকে কোকের বোতল নিয়ে কোক খেতে থাকেন। তার এহেন কাণ্ডে আমি তার দিকে বড় বড় চোখ করে তাকাই। সে আর চোখে তা দেখে কোক খাওয়ার পর আমার দিকে ঘুরে সকলের দৃষ্টির আড়ালে আমায় চোখ টিপ দেয়। তা দেখার সাথে সাথে আমি মুখ ঘুরিয়ে নেই। লজ্জায় এখন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। উফ, এই ছেলে এমন কেন? এইদিকে রিয়ানের কথা বরযাত্রীরা অপমানিত বোধ করে। তারা বুঝে যায় এই বিয়ে আর হচ্ছে না। তাই তারা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করে দেয়। কিছুক্ষণ পর ফুঁসতে ফুঁসতে চলেও যায়। তাদের যাওয়ার পর আদিব ভাইয়া নিজের জায়গা ছেড়ে সাহেলা আন্টির সামনে চলে যায়। তার সামনে গিয়ে সে মাথা নত করে বলে, আন্টি, আমি আসলে দুঃখিত। আপনাদেরকে আমি এইভাবে সকলের সামনে অপমান করতে চাইনি, কিন্তু পায়েল আমার জন্য কোনো রাস্তায় খুলে রাখেনি, তাই বাধ্য হয়ে এমন করতে হলো। সরি। আমি এখন সরাসরি আপনার কাছে পায়েলের হাতটা চাচ্ছি। আমি ওকে আজ এখন এই মুহূর্তেই বিয়ে করতে চাই, যদি আপনার অনুমতি থাকে। চিন্তা করবেন না আন্টি, আমি পায়েলকে সবসময় খুশি রাখব, কখনো ওকে কষ্ট পেতে দিব না। সাহেলা বেগমের এইবার চোখজোড়া ভিজে আসে। তার তো এমনেও আগের বিয়েতে মতো ছিল না। পায়েলের জিদের জন্য তাকে মানতে হয়েছিল। সে তো শুরু থেকেই চেয়েছিল পায়েল যেন আদিবের ঘরই করুক, ওর সাথে খুশি হোক। সাহেলা বেগম চোখের জল মুছে সম্মতি জানান। অতঃপর আদিব পায়েলের ভাইয়ের থেকেও সম্মতি পেয়ে যায়। ঠিক এমন সময় পায়েল বলে, কিন্তু আমি রাজি নই। আমি আদিবকে বিয়ে করতে পারবো না। পায়েলের কথা শুনে আদিবের এইবার চোয়াল শক্ত হয়ে আসে। সে কঠোর গলায় বলে, এইখানে তোমার মতামত কেউ চায়নি। সো জাস্ট শাট আপ। তুমি চাও আর না চাও, আজ তোমার আর আমার বিয়ে হবেই। পায়েল কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি পারবো না আপনাকে বিয়ে করতে। আপনি হয়তো জানেন না যে। কথার মাঝে আদিব ফোড়ন দিয়ে বলে, এই তো যে তুমি মা হতে পারবে না। হু কেয়ার্স অ্যাবাউট দ্যাট ডেমিট? আই জাস্ট ওয়ান্ট ইউ। পায়েল ধরা কণ্ঠে বলে, আপনার পরিবার মানবে না আমাদের বিয়েটা। প্লিজ বুঝার চেষ্টা করুন। আদিব কঠোর গলায় বলে, ভুলে যেও না আমি স্ট্যাবলিশ একটা ছেলে। বাবার টাকায় চলি না, নিজের টাকাতেই চলি। যদি বাসায় আমাদের বিয়ে না মেনে নেয় তাহলে আমি তোমায় নিয়ে অন্য কোনো জায়গায়ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারব। তোমার ভরণপোষণ জোগাড় করার মতো এবিলিটি আমার আছে। তাই এই কথা ভুলে যাও যে ফ্যামিলির কথা ভেবে আমি তোমায় ছেড়ে দিব। তোমাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এই বলে আদিব ভাইয়া পায়েলের কাছে চলে গিয়ে ওকে জোর করে সোফায় বসিয়ে দেয়। অতঃপর কাজীকে বলে বিয়ে পড়াতে। দেখতেই দেখতে পায়েল আর আদিব ভাইয়ার বিয়ে সম্পন্ন হয়ে যায়। দুজনই বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিয়ে পড়ানো শেষে পায়েল আমাদের কাছে আসতে নিলে আনিশা আগেই চেঁচিয়ে বলে, তোর ওই ভুঁড়িওয়ালা না হওয়া জামাইয়ের কসম আমি আদিব ভাইয়াকে কিছু বলিনি। তোর মরা মুখ দেখার ইচ্ছা আমার পরকালেও নাই।
আমি পায়েলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলি, দেখ বইন, আমি তোর কসম ভাঙ্গিনি। তুই বলেছিলি আমরা যাতে আদিব ভাইয়াকে কিছু না বলি। অন্য কাউকে তো আর বলতে মানা করিসনি। তাই আমি ডাক্তার রিয়ানকে তোর ব্যাপারে সব বলে দিয়েছিলাম আর তাকে বলেছিলাম হেল্প করতে, আর এই বিয়ে আটকাতে। বাদ বাকি যত কাণ্ড ঘটেছে তা সব ইহার এই মেহেরবানি। আমি এইসবের কিছুই জানি না। পায়েল কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আর অস্পষ্ট সুরে থ্যাংক ইউ বলে। পায়েলের কথা শুনে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। আমিও ওকে আগলে নেই। তা দেখে আনিশা বলে, আমি বাদ যাব কোনো দুঃখে। এই বলে পাশ থেকে আনিশাও আমাদের দুইজনকে জড়িয়ে ধরে। সাথে সাথে তিনজনে হালকা শব্দ করে হেসে উঠি। চলবে।